ইতিমধ্যে বিশ্বজুড়ে সবচেয়ে বেশি আলোচিত বিষয়টি হলো নেপালের মন্ত্রীদের ধরে গণধোলাই। নেতা মন্ত্রীদের বাড়ি আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া আর প্রধানমন্ত্রী অলির পদত্যাগ। কখনো এক কাপ চায়ের দাম বেড়ে যাওয়ায়, কখনো বেকার তরুণদের ভাঙ্গা স্বপ্নে, আবার কখনো দুর্নীতির বিষে হঠাৎ করে ভেঙে পড়ে এক একটি সরকার। শ্রীলঙ্কায় আমরা দেখেছি খালি পেটে ক্ষুধার্ত মানুষ প্রেসিডেন্টের প্রসাদ দখল করে সুইমিং পুলে ঝাঁপ দিয়েছে। বাংলাদেশে দেখেছি যেখানে শিক্ষার্থীরা কণ্ঠ তুলেছিল অন্যায়ের বিরুদ্ধে, কিন্তু সেই কণ্ঠ রোধ করতে গুলি ছুটেছিল সাধারণ নাগরিকদের বুকে। আর এবার নেপালের পালা। হিমালয়ের ছায়ায় দাঁড়িয়ে থাকা এক দেশ যেখানে তরুণ প্রজন্মের গর্জনে কেঁপে উঠেছে রাজধানী কাঠমান্ডুর রাজপথ। দুনিয়ার ইতিহাসে সরকার পতন নতুন কিছু নয়। কখনো জনগণ চা বানাতে বানাতে বিপ্লব করেছে, কখনো ছাত্ররা ক্লাস বাদ দিয়ে মিছিল করেছে, আবার কখনো সরকার নিজেরাই নিজের গর্ত খুঁড়েছে। 2022 সালে শ্রীলঙ্কায় সরকার পতন, 2024 সালে বাংলাদেশের সরকার পতন, আর এখন শুরু হয়েছে নেপালে। নেপালের রাজা হয়তো ভেবেছিলেন, আমি তো রাজা, আমাকে কে নামাবে? কিন্তু জনগণ বলল, মহারাজ, আপনার পদোন্নতি হয়েছে, এখন আপনি একজন সাধারণ নাগরিক। কাঠমান্ডুর আকাশে ভাসমান হেলিকপ্টার, বিক্ষোভকারীদের উপর নেমে আসা টিয়ার গ্যাস আর নেপালি তরুণদের সাথে গোটা দেশের মানুষ একসাথে হয়ে যাওয়াটা স্পষ্ট করে দিয়েছে যে শুধু স্বরাষ্ট্রমন্ত্রী আর কৃষি মন্ত্রীর পদত্যাগে কাজ চলবে না, প্রধানমন্ত্রী অলিকেই যেতে হবে। তাহলেই বড় পরিবর্তন সম্ভব। মনে রাখবেন, এই লড়াইটি কোনো এক দল অথবা কোনো এক নেতার বিরুদ্ধে ছিল না। এই লড়াইটি মূলত ছিল পুরো সিস্টেমের বিরুদ্ধে। বিষয়টা বোঝা দরকার, কিভাবে অলি, প্রচন্ড আর দেওবা এই তিনজন নেতার বাড়ি পর্যন্ত পুড়িয়ে দেওয়া হলো। এরা সেই নায়ক যারা গত 30 বছর ধরে নেপালের রাজনীতিকে নিয়ন্ত্রণ করে আসছেন। একে ঘুরিয়ে ফিরিয়ে শাসন করা রিভলভিং ডোর পলিসি বলতে পারেন। কিন্তু নেপালি তরুণরা বলছে, আপনি যে দলেই থাকুন, যত বড়ই নেতা হন না কেন, আমরা এখন নতুন শুরু চাই। হিমালয়ের বুকে দাঁড়িয়ে আছে এক ক্ষুদ্র রাষ্ট্র নেপাল, যেখানে পাহাড়ের মতো উঁচু মানুষের স্বপ্ন আর গভীর খাদে লুকিয়ে আছে তাদের বেদনা। রাজতন্ত্র থেকে প্রজাতন্ত্র, অসংখ্য সংগ্রামের পথ পেরিয়ে এসেছে এই দেশ। কিন্তু আজও সাধারণ মানুষ বেকারত্ব, দারিদ্র আর দুর্নীতির শৃঙ্খলে বন্দী। একদিকে মন্ত্রী এমপিদের বিলাসবহুল জীবন, তাদের সন্তানরা বিদেশে ঘুরে বেড়ায়, দামি গাড়িতে ছবি তুলে ইনস্টাগ্রামে দেখায় তাদের উজ্জ্বল দুনিয়া। অন্যদিকে দেশের তরুণ প্রজন্ম, যাদের হাতে চাকরি নেই, ভবিষ্যৎ নেই, শুধু হতাশার অন্ধকার। এই হতাশা, এই বঞ্চনা একদিন জ্বালিয়ে দিল এক সিদ্ধান্ত। সরকার যখন জনগণের মুখ বন্ধ করতে 26টি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম নিষিদ্ধ করলো। আসলে নেপাল সরকার কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়ার উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার চেষ্টা চালাচ্ছিল। সরকারিভাবে যুক্তি দেওয়া হয়েছিল যে অনলাইন ট্রেড, ভুয়া খবর, সাইবার ক্রাইম আর বিভ্রান্তিকর তথ্য বন্ধ করার জন্য এই পদক্ষেপ। কিন্তু আসল উদ্দেশ্য ছিল তাদের কেলেঙ্কারি আর দুর্নীতির খবর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া থেকে রক্ষা করা। কিন্তু তরুণরা বলল, আমাদের কণ্ঠ রোধ করা যাবে না, আমাদের স্বপ্নকে হত্যা করা যাবে না। কিন্তু যারা দেশে থাকে তাদের জীবনও আরো কঠিন। একদিকে দারিদ্র, অন্যদিকে নেতাদের দুর্নীতি। রাজনীতিবিদরা বিলাসবহুল জীবনযাপন করছে, তাদের সন্তানরা নেপো বেবিরা ইউরোপ আমেরিকায় ঘুরছে, দামি গাড়ি চড়ছে, ইনস্টাগ্রামে দেখাচ্ছে শপিং আর বিদেশ ভ্রমণের ছবি। জনগণের সঙ্গে রাজনীতিবিদদের এ বিভাজন এতটাই বেড়ে যায় যে সাধারণ মানুষ মনে করে এরা যেন নতুন রাজা মহারাজা হয়েছে। এই হতাশা প্রকাশ পেতে শুরু করে সোশ্যাল মিডিয়ায়। হ্যাশট্যাগ নেপো কিডস, নেপো বেবিস ট্রেন্ড করতে শুরু করে। যুব সমাজ সরাসরি প্রশ্ন করতে শুরু করে, এই সম্পদের উৎস কোথায়? এই টাকার হিসাব কে দেবে? সরকার বুঝতে পারে সোশ্যাল মিডিয়া তাদের সবচেয়ে বড় হুমকি হয়ে উঠেছে। অফিসিয়াল ভাবে বলা হয় জাতীয় নিরাপত্তার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কিন্তু জনগণ জানতো যে আসলে সরকারের উদ্দেশ্য সমালোচনা, কণ্ঠরোধ করা। সমস্যা হলো সোশ্যাল মিডিয়া শুধু বিনোদন নয়, ব্যবসার অংশ। বিশেষত পর্যটন নির্ভর অর্থনীতিতে অনেক ক্ষুদ্র উদ্যোক্তা গ্রাহক পায় অনলাইনের মাধ্যমে। সোশ্যাল মিডিয়া বন্ধ করা মানে তাদের আয়ও বন্ধ হয়ে যাওয়া। এই সিদ্ধান্তেই ফেটে পড়ে খুব মানুষ মনে করতে শুরু করে সরকার তাদের মুখ বন্ধ করতে চায়। আর এই সময় সামনে আসে একটি সংগঠন, হামি নেপাল। এর প্রতিষ্ঠাতা সুদন গুরু, যিনি আগে মানবিক সাহায্যের কাজ করতেন,
এবার তিনি তরুণদের সংগঠিত করতে শুরু করেন। ডিসকর্ডের মতো প্ল্যাটফর্মে আলোচনা চলে, মিটিং হয়। 8 সেপ্টেম্বরের জন্য তারা শান্তিপূর্ণ বিক্ষোভের ডাক দেয়। নির্দেশনা দেওয়া হয় কোনো ধরনের সহিংসতা নয়, সবাই স্কুল ব্যাগ, বই, পানির বোতল নিয়ে আসবে, যেন এটি শিক্ষার্থীদের মিছিল হয়। 8 সেপ্টেম্বর সকালে কাঠমান্ডুর মালতিগড় চকে জড়ো হয় হাজার হাজার যুবক। তারা স্লোগান দেয়, দুর্নীতি বন্ধ করো, সোশ্যাল মিডিয়া ফেরত দাও। প্রথমে সব শান্তিপূর্ণই ছিল, কিন্তু হঠাৎ শুরু হয় গোলাগুলি। সরকার বলে বিলের মধ্যে উগ্রবাদীরা ঢুকে পড়েছিল, আর প্রতিবাদকারীরা বলে আমরা খালি হাতে ছিলাম। তারপরও পুলিশ আমাদের গুলি চালায়। এর ফল ভয়াবহ হয়ে দাঁড়ায়। একদিনেই 19 জন নিহত হয়, 400-রও বেশি আহত হয়, অনেকের মাথায় বুকে গুলি লেগেছে। আর সবচেয়ে হৃদয় বিদারক খবরটি হলো 12 বছরের একটি শিশু নিহত হয়েছে। এই হত্যাকাণ্ডে দেশ জুড়ে নেমে আসে শোক আর ক্ষোভ। একদিনেই এই সংখ্যা 2006 সালের গণ আন্দোলনের থেকে বেশি হয়ে যায়। হোম মিনিস্টার পদত্যাগ করেন, সোশ্যাল মিডিয়ার সব ব্যান তুলে নেওয়া হয়, কিন্তু এতক্ষণ পর্যন্ত অনেক দেরি হয়ে গিয়েছিল। জনগণের দাবি স্পষ্ট ছিল, প্রধানমন্ত্রী অলি পদত্যাগ করো। তাদের কাছে আর কোনো অজুহাত কার্যকর নয়, তাদের রক্তের হিসাব চাই। আন্দোলন ছড়িয়ে পড়ে কাঠমান্ডুর বাইরে। মন্ত্রীদের বাড়িঘরে হামলা হয়, যোগাযোগ মন্ত্রী, অর্থমন্ত্রী, তাদের বাড়ি আগুনে পুড়িয়ে দেওয়া হয়, এমনকি সংসদ ভবনে আগুন ধরিয়ে দেওয়া হয়। মন্ত্রী নেতারা হেলিকপ্টারে পালাতে বাধ্য হন। দেশে জরুরি অবস্থা জারির কথাও ভাবা হয়, কিন্তু এতক্ষণ পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে। আর এভাবেই শুরু হলো নতুন বিদ্রোহ, এক বিদ্রোহ যেখানে নেতৃত্ব দিল জেনারেশন জেড প্রজন্ম। প্রশ্ন উঠবে, তরুণদের ক্ষোভ এত গভীর কেন হলো? নেপালের অর্থনীতি বছরের পর বছর স্থবির, বেকারত্বের হার ভয়ঙ্করভাবে বৃদ্ধি পাচ্ছে, ফরমাল সেক্টরে চাকরি নেই বলতেই চলে। প্রতি বছর লাখ লাখ নেপালি যুবক বিদেশে পাড়ি জমাচ্ছে, মূলত গালফ দেশগুলোতে। সেখানে তারা পাচ্ছে কেবল সামান্য মজুরি শ্রমিকের কাজ। পরিবারকে টাকা পাঠিয়ে দেশের অর্থনীতিকে টিকিয়ে রেখেছে মূলত প্রবাসীরা। বিশ্ব এই ঘটনায় বাংলাদেশের ছাত্র আন্দোলনের সঙ্গে তুলনা করতে থাকে। বাংলাদেশে শেখ হাসিনা সরকার আন্দোলনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছিল, 1500 জনেরও বেশি নিহত হয়। শ্রীলঙ্কায় আবার মানুষ প্রেসিডেন্ট রাজপক্ষের প্রসাদ দখল করে নিয়েছিল। এখন প্রশ্ন ওঠে, নেপাল কোন পথে যাবে? বাংলাদেশের মতো রক্তপাত, নাকি শ্রীলঙ্কার মতো পরিবর্তন? অবশেষে প্রধানমন্ত্রীর পদত্যাগে আপাতত শান্তি আসে, কিন্তু এই আন্দোলন প্রমাণ করেছে যে তরুণ প্রজন্মকে দমন করা যায় না। নেপাল এখন ইতিহাসের এক সন্ধিক্ষণে। দুর্নীতি বন্ধ করতে হবে, ক্ষমতার ভিত্তি ভাঙতে হবে, নতুন প্রজন্মকে নেতৃত্বে জায়গা দিতে হবে। 19 সেপ্টেম্বর নেপালের সংবিধান দিবস। সেই দিন যদি সব রাজনৈতিক দল একসাথে সত্যিকারের পরিবর্তনের পথে হাঁটতে রাজি হয়, তাহলে এই দিন ইতিহাসে এক নতুন সূচনা হয়ে থাকবে। এখন প্রশ্ন একটাই, নেতারা কি তাদের লোভ ছাড়বে, নাকি নেপালকে আবার রক্তের পথে ঠেলে দেবে? ভবিষ্যৎ নির্ভর করছে তাদের সিদ্ধান্তের উপর। কিন্তু ইতিহাস প্রমাণ করেছে যে যুবকদের কণ্ঠস্বর চিরকালীন। যুবকরা চাইলে সরকার বানাতে পারে এবং প্রয়োজন হলে সরকারকে নামাতেও পারে। আর এই কথাটা শুধু নেপালিদের জন্য নয়, समझने वाले को इशारा कॉपी। वोट छोड़, वोट छोड़।